দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাঙালির হাজার বছরের ইতিহাস ও সংস্কৃতিতে যে মৃৎশিল্পটি অবস্থান করছে তেমনি একটি মৃৎশিল্প অঞ্চলে আমরা অবস্থান করছি। এটি কুমিল্লার লালমাই পাহাড়ি অঞ্চলের মধ্যে অবস্থিত। স্থানটির মধ্যে এখানকার মহিলা এবং পুরুষরা এই কর্মকাজের সাথে জড়িত। আমরা আপনাদেরকে আজকে এখানকার পরিবেশ এবং পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে পরিচয় করে দেব। লাল মায়ের কলম, সত্য প্রকাশে আপনার আমার সকলের। দর্শক, আমরা এখানকার আজকের এই মৃৎশিল্প অঞ্চলটিতে এসেছি। এখানে আমরা দেখছি অনেক কুমাররা এখানে কাজ করতেছে। আমরা এমনই একজনের সাথে আজকে কথা বলবো। দাদা, এটি কি বানাচ্ছেন এখানে? এখন সামনে একটা পূজা আছে, সরস্বতী পূজার ঘট বানাইতেছি। তারপরে এটা আবার এই যে কাজে লাগে, ওই যে ওই কুয়াশা আছে না, কুয়াশার কাজে লাগে। আর এমনি পূজার ঘট, বেশিরভাগ হলো পূজার ঘট। দাদা, আপনি 1 ঘন্টায় কত পিস বানাতে পারেন এখানকার? এটা তো নাই, নির্দিষ্ট নাই তো। আমরা হয়তো ঘন্টার মধ্যে 1-150 বানান যায়। বাংলার হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম স্থান দখল করে আছে মৃৎশিল্প। কুমার সৃজনশীলতা ও কারিগরি দক্ষতা ব্যবহার করে কলস, হাঁড়ি, সরা, পুতুল, শখের হাঁড়ি এবং বিভিন্ন ব্যবহারিক ও অলংকারিক সামগ্রী তৈরি করেন, যা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মাটিটা আমরা আগে ফিনিশিং করতে হয়, তারপরে না আমরা পাতিল বানাবো। মাটিটা এখন প্রসেসিং হইতে আছে, তারপরে পাতিল হইব। 2 দিন সময় লাগে প্রসেসিং করতে। এখন তো সকল জায়গার মতো প্রযুক্তির যে ছায়া, এটা কুমার পাড়ায় পড়েছে। কুমাররা এখন প্রযুক্তি নির্ভর কারখানায় এই ধরনের আসবাবপত্র তারা তৈরি করছেন। আপনারা এটাকে কেমন দৃষ্টিতে দেখেন? আমরা তো ওইটা এক রকমের মালে বানাই, আমরা বহু রকমের ডিজাইনের মাল বানাইতে পারি হাতে। সকল ধরনের হাঁড়ি, কলসি এগুলা সব হাতে বানায়, ঢাকনা, খোলা, এইসব ধরনের জিনিস যদি আমাদেরকে দেখায় আমরা এটা বানাই দিব। ঐতিহ্যের দিক থেকে মৃৎশিল্প বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিল্পগুলির মধ্যে অন্যতম, যা যুগ যুগ ধরে বংশানুক্রমে চলে আসছে কুমারদের পাড়ায়। বর্তমানে প্লাস্টিক ও অন্যান্য সামগ্রীর কারণে এর চাহিদা কমলেও ঘর সাজানোর সামগ্রী হিসেবে এর চাহিদা ও সম্ভাবনা এখনও রয়েছে। তবে কুমাররা পাচ্ছেন না সরকারি কোনো সহায়তা, তাই দিন দিন কুমারেরা এই ব্যবসা থেকে, প্রাচীন ঐতিহ্য থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে। তাদের দাবি, তাদের আশ্বাস, সরকারি সহায়তা পেলে তারা এই ঐতিহ্যকে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করবে। এখানে প্রায় 150 পরিবার আমাদের পাল সম্প্রদায়ের লোক, প্রায় 600 জনসংখ্যা, 150 পরিবারের মতো আমরা এই কাজে পেশাতে। অনেকে এখন ওই যে মাটির সংকটের কারণে আসলে অনেকে এই পেশা থেকে নিয়ে যায় এবং কস্টিং বেশি। আর দ্বিতীয় কথা হলে এখানে কোনো মৃৎশিল্পের প্রতি কোনো লোন বা কোনো কিছু সরকারি আর্থিক সহযোগিতা পাওয়া যায় না। দিন দিন আসলে এই কাজটা বিলুপ্তির পথে। যখন মানুষটা একটা কাজ করতে হলে উৎসাহ লাগবে যে আমার এটা দিয়ে আমি যে একটা পরিবার পালবো বা করব, ওইরকম না। এখন যারা কাজ করে, যারা নিজস্ব অর্থায়নে যা কিছু নিজে যে প্রচেষ্টা, তো মাঝে দিয়ে আমরা একটা জনের সমস্যা বা অধিদপ্তরের নাকি কিছু অনুদান আসে বা পাওয়া যায়, এটা কীভাবে কেমনে কী আছে আসলে এই মৃৎশিল্প যারা আছে তারা জড়িত, তারা বেশিরভাগই তারা এইসব কিছু জানে না। আজ পর্যন্ত কোনো সরকারি লোক বা কোনো কি আপনারা কীভাবে আসলে আপনারা কি কুটির শিল্পের আওতা না মৃৎশিল্পের আওতা না কোন শিল্পের আওতা না হস্তশিল্পের আওতা, কোনো শিল্পের আজ পর্যন্ত কেউ করে এই আমরা ছোটোকাল থেকে দেখতেছি তারা এই কাজ করতেছে, চলতেছে। আসলে এটা আমার একটা অনুরোধ থাকবো আপনাদের ভিতরে, যারা এই সমাজসেবা বা বিভিন্ন এনজিও বা বিভিন্ন মৃৎশিল্প বা হস্তশিল্প আমরা টিভিতে দেখি অনেক অনুদান বা করে, আসলে এটা যদি টিকিয়ে রাখতে হয় সরকারিভাবে, ওইভাবে যদি সরকার বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আগে না আসে, আসলে একসময় দেখবেন যে এটা মৃত হয়ে যাবে। দিন দিন দেখেন আমরা সিলভারের উপর নির্ভরশীল হইতো, রোগ ব্যাধি যা কিছু আছে এই শুধু সিলভারের কারণে। কিন্তু আজকে একটা ডাক্তারের কাছে যান, দেখেন আপনি মাটির 2টা খান বা মাটির ফাতিলে রান্না করে খান, মাটির ফাতিলে করেন, এই যে ফিটা খোলা দেন, মাটির ইয়েতে আপনি রুটি বানান। দেখেন ডাক্তাররা এখন বলতেছে
কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যদি এটা টিকে না, আপনারা দেখবেন যে এই দেশে এগুলি আর পাবেন না। আমি সবাই আপনাদের মাধ্যমে আমি যারা এটা বাঁচিয়ে রাখতে চায় তাদেরকে অনুরোধ করি, তারা যাতে আগে আসে হস্তশিল্পটারে বাঁচানোর জন্য।